মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা, বলেছেন আনোয়ার ইব্রাহিম। এবারে নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫,০৯৮, জানিয়েছেন নির্বাচন কমিশন। পাট পণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। সাংবাদিক তুহিন হত্যায় আরেক আসামি গ্রেফতার, সার্জিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কায় বিপদসীমার ওপর পানি, বন্যার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা। মঙ্গলবার পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন, আপনাদের শ্রমিকরা শুধু আমাদের অর্থনীতির গতি বাড়িয়েই তোলেনি, বরং মালয়েশিয়ার উন্নয়নের অংশীদার হয়েছেন। তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের পারিবারিক জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখতে মালয়েশিয়া থেকে দেশে একাধিকবার যাওয়া ও আসার ভিসার সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধা চলতি মাস থেকে কার্যকর হয়েছে। বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস ও সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকা বাংলাদেশি শ্রমিকদের আর আলাদা করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ২,৯৫০টি অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট ৪৫,০৯৮টি ভোট কেন্দ্র থাকতে পারে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১,৯৬,৮৯,২৮৯ জন ভোটার, ৪২,১৪৮টি ভোট কেন্দ্র এবং ২,৬১,৫৬৪টি ভোট কক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ শেষে সম্ভাব্য ১২,৭৮,৭৫২ জন ভোটার হতে পারেন। এই নির্বাচনে সম্ভাব্য ২,৯৫০টি অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট ৪৫,০৯৮টি ভোট কেন্দ্র এবং সম্ভাব্য ১৯,০০০টি অতিরিক্ত ভোট কক্ষ সহ মোট ২,৮০,৫৬৪টি ভোট কক্ষ হতে পারে। স্থলবন্দর দিয়ে ভারতে পাট পণ্য রপ্তানিতে দেশটির আরোপ করা নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, যতটুকু সংবেদনশীলতার সঙ্গে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করেছি। গতকাল সোমবার বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই বিধিনিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে ৪ ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। শুধু দেশটির মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ রয়েছে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এদিকে এই ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রথমে চাঁদাবাজি কিংবা ছিনতাই ধারণা করা হলেও পরে তদন্তে জানা যায় ছিনতাই বা চাঁদাবাজি নয়, হানি ট্র্যাপের চক্রের সদস্যদের ভিডিও করার কারণেই খুন করা হয় তুহিনকে।
ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আলোচিত এই খুনটির মূল কারণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও উঠে আসে এরকমই কথা। সোমবার রাতে এই ঘটনায় সরাসরি জড়িত পলাতক রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব 1-এর সদস্যরা। এর আগে এই ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়। এদিকে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 কোটি টাকার মানহানির এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি আরো বলেন, এরই মধ্যে জেএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী বাদী হয়ে মামলাটি রুজু করেছেন বলেও জানান তিনি। গেল 7 আগস্ট রাত 8:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে ফেসবুকে দেয়া পোস্টে সার্জিস লিখেছেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হলো আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারই ভিত্তিতে মঙ্গলবার সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। প্রার্থীরা আগামী 18 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 19 আগস্ট বিকেল 3টা। অবশ্যই এবারে ডাকসু নির্বাচনটা আসলে অন্যবারের থেকে একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে এবং এবারে হচ্ছে আমি মনে করি যে ডাকসুতে সর্বকালের সর্বোচ্চ প্রার্থী হবে। এর কারণ হচ্ছে গিয়া যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে এবং হলে গেস্ট রুম গণরুম নাই এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। ডাকসুকে অবশ্যই আমি সাদরে গ্রহণ করছি এবং আমি মনে করছি যে এই ডাকসু যে হতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা দেখছি যেরকম, তো আমার মনে হচ্ছে যে এটা আসলে শিক্ষার্থীদের অনেক দিনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আমি খুবই আনন্দিত। আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি মনোনয়ন কিনতে গিয়ে দেখি আমি প্রথম ব্যক্তি যে মনোনয়ন কিনতে গিয়েছি, তো ভালো লাগার বিষয়টা আছে। আর আমি হচ্ছে ভিপি পদপ্রার্থী। 8 দফা দাবি জানিয়েছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা। মঙ্গলবার সকালে মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন করে এ দাবি জানান তারা। এর মধ্যে রয়েছে স্কুল স্থানান্তর, সিসিটিভি ফুটেজ প্রকাশ, কোচিং বাণিজ্য বন্ধ, ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্তের দাবি। এ সময় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তোলেন তারা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপদসীমার উপরে বইছে ফারাক্কা ব্যারেজের পানি। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সংলগ্ন এলাকাগুলোতে। এ কারণে ব্যারেজ থেকে নিয়ন্ত্রিত মাত্রায় পানি ছাড়া শুরু হয়েছে।
কয়েকদিন ধরে ঝাড়খণ্ড এবং বিহারে ভারী বৃষ্টিপাতের কারণে গঙ্গা নদীতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গার পানি বিপদসীমার 22.25 মিটার, কিন্তু আপস্ট্রিমে পানির স্তর পৌঁছে গেছে 27.10 মিটারে, আর ডাউনস্ট্রিমে গঙ্গার পানির স্তর 24.01 মিটার উচ্চতায় বইছে। গঙ্গার পানির স্তর বৃদ্ধি পাওয়ায় হু হু করে পানি ঢুকছে নিচু এলাকায়। ফলে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, জলঙ্গি, সুতি সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত পানি ছাড়া হলে এর প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও। ফারাক্কার ব্যারেজের পানি সুতি শমশেরগঞ্জ হয়ে পদ্মা নদীর যে শাখায় বাংলাদেশে প্রবেশ করেছে, সেখানেও পানির স্তর ব্যাপকভাবে পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোরে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অস্টিন পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর 2:15 দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান। পুলিশ জানায়, 32 বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এরপর সে একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে গিয়ে অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে তাকে কাবু করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশের শ্রমিকরা, বলেছেন আনোয়ার ইব্রাহিম। এবারে নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 45,098, জানিয়েছেন নির্বাচন কমিশন। পাট পণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। সাংবাদিক তুহিন হত্যায় আরেক আসামি গ্রেফতার, সার্জিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কায় বিপদসীমার ওপর পানি, বন্যার আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।